নমস্কার বন্ধুরা, তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। সুতরাং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো আমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে? সিন্ধু সভ্যতার লোকেরা কার উপাসনা করত বা কোন দেবতার পূজা করত? সিন্ধু সভ্যতার লোকেরা কোন দেবতার পূজা করত? অ্যান্সারটি কি হয়ে যাবে? পশুপতি। তাহলে সিন্ধু সভ্যতার লোকেরা কার উপাসনা করত? পশুপতির উপাসনা করত। টাইগ্রিস নদীর তীরে অবস্থিত ইরাকের মেসোপটেমিয়া। নীল নদের তীরে প্রাচীন মিশরীয় সভ্যতা। তাহলে নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে? সেটা হচ্ছে কি মিশরীয় সভ্যতা। সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত, কারণ হরপ্পা ছিল প্রথম গুরুত্বপূর্ণ স্থান। তাহলে সিন্ধু সভ্যতা কি নামে পরিচিত? হরপ্পা সভ্যতা নামে পরিচিত, কারণ হরপ্পা ছিল প্রথম গুরুত্বপূর্ণ স্থান। এতে সমগ্র পাকিস্তান এবং ভারতের কিছু অংশ আফগানিস্তান ও ইরানের অন্তর্ভুক্ত রয়েছে। এটি ব্রোঞ্জ যুগের অন্তর্গত। কোন যুগের অন্তর্গত? ব্রোঞ্জ যুগের অন্তর্গত। এই প্রত্ন নিদর্শনের বেশিরভাগ পাওয়া গেছে সরস্বতী নদীর তীরে। কোথায় পাওয়া গেছে? সরস্বতী নদীর তীরে। মহেঞ্জোদারোদের বৃহৎ স্নানাগার, শস্যাগার ও শিলমোহরও পাওয়া গিয়েছে। কি কি পাওয়া গেছে? মহেঞ্জোদারোদের স্নানাগার, শস্যাগার এবং কি শিলমোহরও পাওয়া গিয়েছে। চানহুদাতে কুকুর বিড়ালের পায়ের ছাপ পাওয়া যায়। তাহলে কুকুর বিড়ালের পায়ের ছাপ যে জায়গাটিতে পাওয়া গেছে সেটি কোথায়? চানহুদাতে। ঠিক আছে। লোথাল নামক স্থানে 1953 সালে পাওয়া যায় মানবসৃষ্ট প্রথম বন্দর, ডকইয়ার্ড, তামার কুকুর কবরস্থান, দাবা খেলা ও ধানের তুষ। তাহলে লোথাল নামক স্থানে 1953 সালে কি কি পাওয়া যায়? মানবসৃষ্ট প্রথম বন্দর, ডকইয়ার্ড, তামার কুকুর কবরস্থান আর দাবা খেলা আর কি ধানের তুষ। কালীবঙ্গান রাজস্থানের হনুমানগড় জেলায় অবস্থিত। হিন্দু সভ্যতার একটি অংশ কোথায় অবস্থিত? কালীবঙ্গান, যেটা কোথায়? রাজস্থানের হনুমানগড় জেলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন কি রয়েছে? জৈন ধর্মে মোট তীর্থঙ্কর ছিল কতজন? জৈন ধর্মে মোট তীর্থঙ্কর ছিল কতজন? অ্যান্সারটি কি হয়ে যাবে? অ্যান্সারটি হয়ে যাবে 24, 24 জন। তাহলে জৈন ধর্মে মোট তীর্থঙ্করের সংখ্যা ছিল 24 জন। জৈন ধর্মপ্রচারকদের তীর্থঙ্কর বলা হতো। তাহলে তীর্থঙ্কর কাদের বলা হতো? যারা জৈন ধর্ম প্রচার করত তাদেরকে কি বলা হতো? তীর্থঙ্কর। প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ। খুবই ইম্পর্টেন্ট কিন্তু। প্রথম তীর্থঙ্করের নাম কি? ঋষভনাথ। এবং 23তম তীর্থঙ্কর ছিলেন কি? পার্শ্বনাথ। 23তম তীর্থঙ্করের নাম কি? পার্শ্বনাথ। আর আমাদের মহাবীর তিনি ছিলেন 24তম তীর্থঙ্কর। কততম তীর্থঙ্কর? 24তম। জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের বহু পূর্বে প্রতিষ্ঠিত হয়। তাহলে পরীক্ষায় যদি আসে তোমাদের যে কোন ধর্ম বেশি প্রাচীন, তাহলে কিন্তু জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম যদি থাকে অপশানে, তাহলে তোমরা কি চুজ করবে? জৈন ধর্ম। ঠিক আছে। কিন্তু তার সার্থক প্রচারক ছিলেন কি? মহাবীর। আচ্ছা, তার সঙ্গে বলছি তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, ফুড এসআই পরীক্ষার কিন্তু এক্সাম ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গিয়েছে। আগামী 16 এবং 17 মার্চ কিন্তু পরীক্ষা হতে চলেছে। তো এই শেষ মুহূর্তে তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য সাজেশন নিতে চাও, যেখানে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের একেবারে কমন সহ কিন্তু সাজেশন কিন্তু আমরা নিয়ে এসেছি। তো সাজেশন পেতে কিন্তু অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে নেবে। তার সঙ্গে বলছি আমাদের যে সাজেশনগুলো রয়েছে সেখানে কিন্তু কেপিএসআই পরীক্ষা সম্প্রতি, সেই কেপিএসআই পরীক্ষায় কিন্তু 95% কিন্তু হুবহু কমন এসেছে। তো এইবারের ফুড এসআই পরীক্ষার জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে, ভীষণই কিন্তু সাজেশনটা কিন্তু ভীষণই কাজে লাগবে। তো অতি অবশ্যই কিন্তু তোমরা এই সাজেশনটা কিন্তু নিয়ে নিবে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে অতি অবশ্যই যোগাযোগ করবে। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে শিমুখ। শিমুখ ছিল কি সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। সাতবাহন বংশকে অন্ধ্রভৃত্য বলে। তাহলে কোন বংশকে অন্ধ্রভৃত্য বলে? সাতবাহন বংশকে কি বলে? অন্ধ্রভৃত্য। সাতবাহনদের রাজধানী ছিল প্রতিষ্ঠান পৈঠান। কি ছিল? পৈঠান। সাতবাহন ও গুপ্তরা কি ব্রাহ্মণদের অতিরিক্ত কি করেন? মর্যাদা প্রদান করেন। বাংলায় দ্বৈত শাসন কে চালু করেন? বাংলায় দ্বৈত শাসন কে চালু করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ যিনি বাংলায় প্রথম কি করেন? দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন। পলাশীর যুদ্ধের পর বাংলার ফৌজদারি শাসনের দায়িত্ব ছিল পুতুল নবাবের হাতে, আর রাজস্ব আদায়ের দায়িত্ব ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। তাহলে রাজস্ব আদায়ের দায়িত্ব কার হাতে ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে।
এই ঘটনা কি বলা হয় কি দ্বৈত শাসন ব্যবস্থা। দ্বৈত শাসনের ফলে বাংলা থেকে প্রচুর সম্পদ বিদেশে চলে যায়। দ্বৈত শাসনের ফলে বাংলা থেকে প্রচুর সম্পদ কি হয়, বিদেশে চলে যায়। এটি ড্রেইন অফ ওয়েলথ থিওরি বা সম্পদের বহির্গমন তত্ত্বকে প্রতিষ্ঠা করে। পার্সিভাল স্পিয়ার একে পলাশীর লুণ্ঠন বলে। তাহলে একে কি বলা হয়, পলাশীর লুণ্ঠন। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে, ওয়ারেন হেস্টিংস। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস 1773 সাল থেকে 1785 সাল পর্যন্ত বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন। তাহলে কত থেকে কত, 1773 থেকে 1785। ওয়ারেন হেস্টিংসের শাসনকালে 1773 সালের রেগুলেটিং আইন এবং 1774 সালের পিটসের ভারতের আইনের মতো গুরুত্বপূর্ণ আইন পাশ করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন একজন ব্রিটিশ রাষ্ট্রনায়ক এবং সৈনিক, যার নাম কি লর্ড উইলিয়াম বেন্টিং। কি, ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন একজন কি ব্রিটিশ রাষ্ট্রনায়ক এবং একজন কি সোলজার, তার নাম কি লর্ড উইলিয়াম বেন্টিং। নাসিক ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল, নাসিক ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল, কি হবে অ্যান্সারটি, 1912। তাহলে নাসিক ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল, 1912 সালে। অভিনব ভারতের সদস্য অনন্ত লক্ষণ কানহেরি নাসিকের অত্যাচারী জেলা শাসক জ্যাকসনকে কি করেন, হত্যা করেন। কাকে হত্যা করেন, শাসক জ্যাকসনকে। ফলে নাসিক ষড়যন্ত্র মামলা শুরু হয়। কার মৃত্যুর মাধ্যমে নাসিক ষড়যন্ত্র মামলা শুরু হয়, বা জ্যাকসনকে হত্যা করার মাধ্যমে। কানহেরিকে হত্যার জন্য পিস্তল সরবরাহ করে বিনায়ক দামোদর সভারকার, ফলে তাকেও এই মামলায় কি করা হয়, অভিযুক্ত করা হয়। এটা হচ্ছে নাসিক ষড়যন্ত্র মামলা রিলেটেড কিছু তথ্য। ঠিক আছে, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি, কি হবে অ্যান্সারটি, অ্যান্সারটি হয়ে যাবে সিয়াচেন। সিয়াচেন হচ্ছে ভারতের দীর্ঘতম কি হিমবাহ। ঠিক আছে, আর এই সিয়াচেনের দৈর্ঘ্য কত, 75 কিলোমিটার। সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। কোন পর্বতে সিয়াচেন হিমবাহ অবস্থিত, কারাকোরাম পর্বতশ্রেণীতে। সিয়াচেন হিমবাহ ভারত ও পাকের সীমান্তে অবস্থিত। সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত, ভারত ও পাকিস্তানের সীমান্তে অবস্থিত। ঠিক আছে, নেক্সট, ছোটনাগপুর মালভূমি থেকে নিচের কোন নদীটির উৎপন্ন হয়েছে, ছোটনাগপুর মালভূমি থেকে নিচের কোন নদীটি উৎপন্ন হয়েছে, কি হবে অ্যান্সারটি, অ্যান্সারটি হয়ে যাবে দামোদর। ছোটনাগপুর মালভূমি থেকে যে নদীটি উৎপন্ন হয়েছে তার নাম কি, দামোদর। ঠিক আছে, ছোটনাগপুর মালভূমির খামারপথ পাহাড় থেকে এটি উৎপন্ন। কোন পাহাড় থেকে, খামারপথ পাহাড় থেকে। দামোদরের উপর নির্মিত বহুমুখী নদী পরিকল্পনা কি, ডিভিসি। তাহলে দামোদরের উপর নির্মিত একটি নদী পরিকল্পনার নাম কি, সেটা হচ্ছে কি ডিভিসি। দামোদরের তীরে অবস্থিত উল্লেখযোগ্য শহর কি, দুর্গাপুর। তাহলে দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত, দামোদর নদের তীরে অবস্থিত। চিত্রকূট জলপ্রপাত কোন নদীতে অবস্থিত, চিত্রকূট জলপ্রপাত কোন নদীতে অবস্থিত, কি হবে অ্যান্সারটি, অ্যান্সারটি হয়ে যাবে ইন্দ্রাবতী। ইন্দ্রাবতী নদীতে কোন জলপ্রপাত অবস্থিত, চিত্রকূট জলপ্রপাত অবস্থিত। চিত্রকূট জলপ্রপাত হল ইন্দ্রাবতী নদীতে ভারতের ছত্তিশগড় রাজ্যের বাস্তার জেলার জগদলপুরের পশ্চিমে অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত। তাহলে একটি কি জলপ্রপাত, প্রাকৃতিক জলপ্রপাত। কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটকে বরাহী নদীতে অবস্থিত। তাহলে কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত, কর্ণাটকের বরাহী নদীতে। দুধসাগর জলপ্রপাত খুবই ইম্পর্টেন্ট, কোথায় অবস্থিত, কর্ণাটক ও গোয়াতে মান্ডবী নদীতে অবস্থিত। কোন নদীতে অবস্থিত, মান্ডবী নদীতে। কি জলপ্রপাত, দুধসাগর জলপ্রপাত। নেক্সট, নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার, চারটি অপশন রয়েছে, বলছে কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার, জাতি, ছিপিকোলার চাবি, নৌকার দ্বার নাকি সবকটি, কি হবে, নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার, তাহলে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সবকটি। মানে জাতীয় দ্বিতীয় শ্রেণীর লিভার, ছিপি খোলার চাবিও দ্বিতীয় শ্রেণীর লিভার এবং নৌকার দ্বারও কিন্তু কি দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর বেশি হয়, মনে রাখবে এটা। দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর বেশি হয়। আর প্রথম শ্রেণীর লিভার দেখো, প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হলো কি, কাঁচি, হাতুড়ি, জলের পাম্পের হাতল, একটি রশ্মির ভারসাম্য, তারের কাটার, প্লায়ার ইত্যাদি হচ্ছে কি প্রথম শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কি কি, হুইলবারো, স্ট্যাপলার, বোতল ওপেনার,
নাট ক্র্যাকার অ্যান্ড কি নেল ক্লিপার, এগুলো হচ্ছে সব কি দ্বিতীয় শ্রেণীর লিভারের এক্সাম্পল। তৃতীয় শ্রেণীর লিভারের এক্সাম্পল কি কি? মাছ ধরার রড, ঝাড়ু, বেসবল ব্যাট, ধনুক এবং তীর, মানুষের চোয়াল, এগুলো সব কি হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের এক্সাম্পল। মানুষের চোয়াল খুব ইম্পর্টেন্ট কিন্তু, মানুষের চোয়াল কোন শ্রেণীর লিভার? এটা হবে তৃতীয় শ্রেণীর লিভার। গাড়ির লুকিং গ্লাসে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় বা হয়ে থাকে? গাড়ির লুকিং গ্লাসে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় বা হয়ে থাকে? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে উত্তল লেন্স। গাড়ির লুকিং গ্লাসে উত্তল লেন্স ব্যবহার করা হয়ে থাকে। উত্তল লেন্সের ফোকাস দূরত্ব অনেক দূর বিস্তৃত থাকে বলে লুকিং গ্লাসে এটি ব্যবহৃত হয়। কেন ব্যবহৃত হয়? কারণ এর ফোকাস দূরত্ব অনেক দূরে থাকে। লেন্সের ক্ষমতার একককে ডায়াপ্টার বলে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। লেন্সের ক্ষমতার একককে কি বলা হয়? ডায়াপ্টার। গোলকতল দ্বারা লেন্স নির্মিত হয়। কোন তল দ্বারা লেন্স নির্মিত হয়? গোলকতল দ্বারা। নেক্সট কোশ্চেন কি রয়েছে? কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না? আমরা জানি যে কোনো ধাতুর উপর আঘাত করলে কিন্তু একটা শব্দ হয়, কিন্তু এমন কোন ধাতু রয়েছে যার উপর আঘাত করলে শব্দ হয় না? সেটি কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে অ্যান্টিমনি। অ্যান্টিমনি হচ্ছে এমন একটি ধাতু যার মধ্যে কোনো আঘাত করলে কি হয় না? শব্দ হয় না। নেক্সট কি রয়েছে? সালোক সংশ্লেষকারী সবুজ রঞ্জক পদার্থকে কি বলে? সালোক সংশ্লেষকারী সবুজ রঞ্জক পদার্থটিকে কি বলে? অ্যান্সারটি কি হয়ে যাবে? অ্যান্সারটি হবে ক্লোরোপ্লাস্ট। তাহলে সবুজ রঞ্জক পদার্থটির নাম কি? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিল একটি রঞ্জক যা উদ্ভিদকে তাদের সবুজ রং দেয়। তাহলে ক্লোরোফিলই এমন একটা রঞ্জক যা উদ্ভিদকে, যে আমরা যে দেখি গাছের পাতা সবুজ হয়, কিসের জন্য হয়? এই ক্লোরোফিলের জন্য। ঠিক আছে। ক্লোরোফিল সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদকে তাদের নিজস্ব খাদ্য প্রস্তুত করতে সাহায্য করে। উদ্ভিদকে তাদের নিজস্ব খাদ্য প্রস্তুত করতে গিয়ে সাহায্য করে ক্লোরোফিল। সালোক সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড ও জলকে গ্লুকোজে রূপান্তর করতে সঞ্চিত শক্তি ব্যবহার করে থাকে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয় যা উদ্ভিদ বাতাসে ছেড়ে দেয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি উৎপন্ন হয়? অক্সিজেন, যা উদ্ভিদ কোথায় ছেড়ে দেয়? বাতাসে। ক্লোরোফিল নামে রঞ্জক কলা থাকার জন্য ক্লোরোপ্লাস্ট কি হয়? সবুজ হয়। সবুজ রঞ্জক কলাকে যেমন ক্লোরোফিল বলে, তেমনি হলুদ রঞ্জক কলাকে জ্যান্থোফিল বলে। সবুজটাকে বলা হয় ক্লোরোফিল, বাট হলুদটাকে কি বলা হয়? জ্যান্থোফিল। কমলা রঞ্জক কলাকে বলা হয় ক্যারোটিন। সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিল সালোক সংশ্লেষ করে। সূর্যের আলো না থাকলে কিন্তু ক্লোরোফিল সালোক সংশ্লেষ হবে না। ঠিক আছে। নেক্সট কি রয়েছে? সালোক সংশ্লেষ করতে পারে এমন একটি ব্যাকটেরিয়ার উদাহরণ বা নাম লেখো যারা সালোক সংশ্লেষে সক্ষম। কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে ক্রোমাসিয়াম। ক্রোমাসিয়াম হচ্ছে এমন একটি ব্যাকটেরিয়া যা সালোক সংশ্লেষ করতে পারে বা সালোক সংশ্লেষে কি সক্ষম। নেক্সট, বর্তমানে লোকসভার মোট আসন কটি? বর্তমানে লোকসভার মোট আসন হচ্ছে কটি? অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 545, মানে 545টি। তাহলে বর্তমান লোকসভার মোট আসন সংখ্যা কয়টি? 545টি। সপ্তদশ লোকসভা নির্বাচনে পর 545 জন এমপি বর্তমানে আছেন এবং লোকসভায় কোনো এমপি একটানা 3 মাসের বেশি বিনা নোটিশে অনুপস্থিত থাকলে তার সদস্যপদ খারিজ হয়ে যায়। মানে কি বলছে? কোনো এমপি যদি একটানা 3 মাসের বেশি ছুটিতে থাকে বিনা নোটিশে, তাহলে তার সদস্যপদ কি হয়ে যায়? খারিজ হয়ে যায়। নেক্সট কি বলছে? সংবিধানের কত ধারায় অর্থ কমিশনের উল্লেখ আছে? সংবিধানের কোন ধারায় অর্থ কমিশনের উল্লেখ আছে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে 280 নং ধারায়। 280 নং ধারায় অর্থ কমিশনের কি আছে? উল্লেখ আছে। অর্থ কমিশন কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থ বন্টনের সুপারিশ করে। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে অর্থ বন্টনের কি করে? সুপারিশ করে। অর্থ কমিশনে মোট সদস্য সংখ্যা হচ্ছে 5 জন। অর্থ কমিশন নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। তাহলে অর্থ কমিশন নিয়োগ করেন কে? অ্যান্সারটি হয়ে যাবে রাষ্ট্রপতি। অর্থ কমিশন একটি সাংবিধানিক সংস্থা যা কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের জন্য রাজস্ব বরাদ্দ করে। 1951 সালে রাষ্ট্রপতি কর্তৃক ভারতীয় সংবিধানের 280 অনুচ্ছেদের অধীনে অর্থ কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল, বা 280 নং ধারার অধীনে অর্থ কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র কোথায় স্থাপিত হয়? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে জামশেদপুর। জামশেদপুরে হচ্ছে ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র কি হয়? স্থাপিত হয়। ভারতের জামশেদপুরে প্রথম ইস্পাত কারখানাটি স্থাপন করা হয়। এটিকে 1907 সালে জামশেদজি নুসেরওয়ানজি টাটা প্রতিষ্ঠা করেছিলেন। কে? জামশেদজি নুসেরওয়ানজি টাটা প্রতিষ্ঠিত করেছিলেন। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কি? ভিলাই। ভারতের আধুনিক লৌহ ইস্পাত কেন্দ্র কি?
বোকারো। তাহলে ভারতের আধুনিক লৌহ ইস্পাত কেন্দ্রের নাম কি? সেটা হচ্ছে কি বোকারো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, নিচের কোন রাজ্যটি বস্ত্রশিল্প উৎপাদনে উন্নত? খুবই গুরুত্বপূর্ণ। নিচের কোন রাজ্যটি বস্ত্রশিল্প উৎপাদনে উন্নত? সেটি কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে গুজরাট। গুজরাট বস্ত্রশিল্প উৎপাদনে খুবই কি উন্নত। গুজরাটের আমেদাবাদের বস্ত্রশিল্পের খ্যাতির জন্য একে ভারতের ম্যানচেস্টার বলা হয়। তাহলে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? গুজরাটের আমেদাবাদকে। ভারতের বস্ত্রশিল্পে সবচেয়ে বেশি শ্রমিক নিয়োগ হয়। বর্তমানে ভারতীয় বস্ত্রশিল্পে 100% বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত, মানে 100% কিন্তু বিদেশি কি করে? বিনিয়োগ করে, ইনভেস্টমেন্ট করে। ঠিক আছে। হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? কি হবে অ্যান্সারটি? বাঁশি। হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সেটা কি হবে? বাঁশি। তিনি একজন বিখ্যাত কি বাঁশিবাদক। মোনালিসা চিত্রটি কার অঙ্কিত? মোনালিসা চিত্রটি কে অঙ্কন করেন? কি হবে? লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি হচ্ছে মোনালিসা চিত্রটি কি করেছিলেন? অঙ্কন করেছিলেন। বিশ্বের ক্ষুদ্রতম উপজাতি গোষ্ঠী কোনটি? বিশ্বের ক্ষুদ্রতম উপজাতি গোষ্ঠী কোনটি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে আন্দামানি। আন্দামানি হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম উপজাতি গোষ্ঠী। এরা এখনও শিকার করে জীবন ধারণ করে, মানে এখনও পুরাতন ভিত্তিতে তারা বসবাস করে। এরা নেগ্রিটো বংশভুক্ত। কার বংশভুক্ত? নেগ্রিটো বংশভুক্ত। নেক্সট কি রয়েছে, বিশ্বের বৃহত্তম খাল কোনটি? বিশ্বের বৃহত্তম খাল বা ক্যানেল কোনটি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে সুয়েজ খাল বা সুয়েজ ক্যানেল হচ্ছে বিশ্বের বৃহত্তম কি খাল। সুয়েজ খাল একটি মানুষ্যসৃষ্ট জলপথ যা ভূমধ্যসাগরকে লোহিত সাগরের মাধ্যমে ভারত মহাসাগরের সাথে সংযুক্ত করেছে। এটা কিন্তু মনুষ্যসৃষ্ট, ম্যানমেড। ঠিক আছে। এটি ইউরোপ এবং এশিয়ার মধ্যে আরও সরাসরিভাবে জাহাজ চলাচলের পথ তৈরি করে, যা মূলত আফ্রিকা মহাদেশকে পরিভ্রমণ না করেই উত্তর আটলান্টিক থেকে ভারত মহাসাগরে যাতায়াতের সুবিধা প্রদান করে। এই জলপথটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে 1869 সালে শুরু হওয়ার পর থেকেই এটি বিতর্কর কেন্দ্রবিন্দুতে রয়েছে। কত খ্রিস্টাব্দের পর থেকে? 1869 খ্রিস্টাব্দের পর থেকে। সুয়েজ খালটি মিশরের ভূমধ্যসাগরের উপর সমুদ্র বন্দর সৈয়দ থেকে 120 মাইল দক্ষিণাভিমুখে প্রসারিত হয়েছে, যা সুয়েজ শহরে সুয়েজ উপসাগরের উত্তর উপকূলে অবস্থিত। খালটি সিনাইয়ের উপদ্বীপ থেকে মিশরের বেশিরভাগ অংশকে কি করে? বিভক্ত করে। কোথার থেকে? সিনাইয়ের উপদ্বীপ থেকে মিশরের বেশিরভাগ অংশকে কি করে? বিভক্ত করে। এটি নির্মাণ করতে 10 বছর লেগেছিল। কত বছর লেগেছিল? 10 বছর। এবং 17 নভেম্বর 1869 সালে এটিকে সরকারিভাবে খোলা হয়। কত সালে খোলা হয়? 17 নভেম্বর 1869 সালে এটি সরকারিভাবে খোলা হয়। নেক্সট কি রয়েছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমার নাম কি? বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমা কোনটি? কি হবে অ্যান্সারটি? হয়ে যাবে জার বোম্বা। জার বোম্বা হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কি পরমাণু বোমা। 1953 সালে এটি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রাশিয়ায় আবিষ্কৃত হয়। কোথায় আবিষ্কৃত হয়? রাশিয়ায়। ফ্রান্সের জাতীয় খেলা কি? ফ্রান্সের জাতীয় খেলা কি? অ্যান্সারটি হয়ে যাবে ফুটবল। তাহলে ফুটবল হচ্ছে ফ্রান্সের কি জাতীয় খেলা। ঠিক আছে। এবার দেখব কিছু গুরুত্বপূর্ণ দেশের জাতীয় খেলার নাম। যেমন প্রথমে কি রয়েছে, জাপানের জাতীয় খেলা কি কি? জুডো ও সুমো। জুডো ও সুমো হচ্ছে জাপানের জাতীয় খেলা। ভুটানের জাতীয় খেলা কি? তীরন্দাজি। আমেরিকার জাতীয় খেলা কি? বেসবল, খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের জাতীয় খেলা কি? কবাডি। ফুটবল খেলার প্রথম প্রচলন হয় কোথায়? ইংল্যান্ডে। কোথায় হয়? ইংল্যান্ডে। ক্রিকেট খেলারও প্রথম প্রচলন এখানেই হয়, মানে ইংল্যান্ডেই হয়। ফুটবল খেলার সেরা প্রতিযোগিতা হলো ফিফা কাপ। ফুটবল খেলার সেরা প্রতিযোগিতা হচ্ছে কি? ফিফা কাপ। ভারতের প্রথম কুস্তিবিদ কে ছিল? ভারতের প্রথম কুস্তিবিদ কে ছিল? অ্যান্সারটি হয়ে যাবে কি? কেডি যাদব। কেডি যাদব হচ্ছে ভারতের প্রথম কি কুস্তিবিদ। 1952 সালে তিনি অলিম্পিকে ব্রোঞ্জ পান। ইনি পকেট ডায়নামো বলে পরিচিত। কি? পকেট ডায়নামো নামে পরিচিত। ইনি ফ্রি স্টাইল কুস্তিবিদ ছিলেন। কোন স্টাইলে খেলতেন? ফ্রি স্টাইলে খেলতেন। আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? হেগ শহরে। কোথায়? হেগ। আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর হেগে, মানে নেদারল্যান্ডের হেগে অবস্থিত। 1945 সালে 26 জুন এটি প্রতিষ্ঠা হয়। মোট বিচারপতির সংখ্যা কতজন? 15 জন। প্রতি 3 বছর অন্তর 5 জন করে বিচারপতি অবসর গ্রহণ করেন এবং নতুন 5 জন বিচারপতি কি হন? নির্বাচিত হন। বার্ড অফ অ্যাভন কাকে বলে? বার্ড অফ অ্যাভন নামে কে পরিচিত? কি হবে অ্যান্সারটি?
অ্যান্সারটি হয়ে যাবে উইলিয়াম শেক্সপিয়র। উইলিয়াম শেক্সপিয়র হচ্ছে কি বার্ড অফ অ্যাভন নামে পরিচিত। উইলিয়াম শেক্সপিয়র ভিক্টোরিয়ান যুগের কবি। কোন যুগের কবি? ভিক্টোরিয়ান যুগের কবি। কমেডি অফ এরর্স, এ মিডসামার নাইটস ড্রিম, মার্চেন্ট অফ ভেনিস, রোমিও জুলিয়েট প্রভৃতি তার বিখ্যাত গ্রন্থ। বিখ্যাত নাটক রয়েছে যেমন ধরো ম্যাকবেথ, অথেলো। তার সৃষ্ট বিখ্যাত চরিত্র কি কি? শাইলক, হ্যামলেট প্রভৃতি। ভারতের বিখ্যাত পক্ষীবিদ হলেন কি? অ্যান্সারটি হয়ে যাবে সালিম আলী। সালিম আলী হচ্ছে ভারতের বিখ্যাত কি পক্ষীবিদ। ইনি বার্ডম্যান অফ ইন্ডিয়া বলে পরিচিত। ইনি বার্ডম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। প্রথম ভারতীয় হিসেবে ইনি ভারতের নিয়মানুগতভাবে পাখি সার্ভে শুরু করেন। সালিম আলী আত্মজীবনীর নাম কি? দ্য ফল অফ এ স্প্যারো। তাহলে সেলিম আলী আত্মজীবনীর নাম কি? দ্য ফল অফ এ স্প্যারো। সেলিম আলী জাতীয় উদ্যান বা ফরেস্ট ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত। এটি একটি কি উদ্যান? জাতীয় উদ্যান। হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? লাদাখে অবস্থিত। তাহলে লাদাখে কোন জাতীয় উদ্যান অবস্থিত? হেমিস জাতীয় উদ্যান। আর দাচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত। কি? দাচিগ্রাম। সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বা কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? মানে সমুদ্র কতটা ডিপ, কি হবে অ্যান্সারটা? অ্যান্সারটি হয়ে যাবে ফ্যাদোমিটার। ফ্যাদোমিটার দিয়ে সমুদ্রের কি মাপা হয়? গভীরতা মাপা হয়। তারপর দেখো, দুধের বিশুদ্ধতা মাপা হয় ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে। গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। তাপ বিকিরণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বোলোমিটার যন্ত্রের সাহায্যে। শব্দের তীব্রতা মাপা হয় অডিওমিটার যন্ত্রের সাহায্যে। বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। আর তরলের আপেক্ষিক গুরুত্ব মাপা হয় কোন মিটারের সাহায্যে? হাইড্রোমিটার। খুবই গুরুত্বপূর্ণ যে তরলের আপেক্ষিক গুরুত্ব মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, সেটা হচ্ছে কি হাইড্রোমিটার। নেক্সট, পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? অ্যান্সারটি হয়ে যাবে শুক্র। শুক্র গ্রহকে পৃথিবীর কি গ্রহ বলা হয়? যমজ গ্রহ বলা হয় বা টুইন বলা হয়। ঠিক আছে। তারপর দেখো, লাল গ্রহ নামে পরিচিত কে? মঙ্গল গ্রহ। মঙ্গলের সর্বাধিক পরিমাণ কি থাকে? ফেরাস অক্সাইড থাকে, অর্থাৎ লোহা দেখতে পাওয়া যায়। তাহলে মঙ্গলে কোন ধাতু দেখা যায়? সেটা কি হয়ে যাবে অ্যান্সারটি? লোহা, বা সেটা কি ফেরাস অক্সাইড। নেক্সট কোশ্চেন কি রয়েছে? পৃথিবীতে আবিষ্কৃত সর্বাপেক্ষা শক্তিশালী ও সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন কম্পিউটার নিম্নের কোনটি? মানে কোনটি নিচের চারটি অপশনের মধ্যে সবথেকে পাওয়ারফুল কম্পিউটার এবং দ্রুতগতি সম্পন্ন? কী হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার হচ্ছে পৃথিবীর সবথেকে শক্তিশালী ও দ্রুতগতি সম্পন্ন কি কম্পিউটার। এবার কম্পিউটার রিলেটেড কিছু তথ্য জেনে নেব। কিবোর্ডে কম্পিউটার ফাংশনের সংখ্যা থাকে কয়টি? 12টি। স্ক্যানার এক ধরনের কি ইনপুট ডিভাইস। বাইনারি সংখ্যাগুলি হলো 0, 1। হার্ড ডিস্ক মাপার একক হচ্ছে কি গিগাবাইট। খুবই গুরুত্বপূর্ণ। হার্ড ডিস্ক মাপার এককের নাম কি? গিগাবাইট। কম্পিউটারের মূল মেমোরি কোন ধাতু দ্বারা তৈরি থাকে? সিলিকন দ্বারা। কোন ধাতু দ্বারা? সিলিকন দ্বারা তৈরি হয়। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং অল নোটিফিকেশন করে রাখবে। আর পুলিশের যদি প্রস্তুতি নিতে চাও আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার অবশ্যই যোগাযোগ করে নিও। আর যদি এই পিডিএফটি পেতে চাও তাহলে টেলিগ্রামটি জয়েন করে নাও, যেটা নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। বন্ধুরা, তোমরা জানো 12,000 WBP প্লাস 3,500 কলকাতা পুলিশের কনস্টেবল পদে আগামী 1 মাসের মধ্যে ভ্যাকেন্সি নিশ্চিতভাবে বের হচ্ছে। এবার কিন্তু কলকাতা পুলিশের কাট অফ গিয়েছে 67। তাই তোমাদের কিন্তু এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যদি এনিহাও তোমাদের একটি সিট চাই। অলরেডি আমাদের পুলিশের 3টি ব্যাচে ক্লাস চলছে, এটি 4th ব্যাচ। তাই যদি প্রস্তুতি নিয়ে এইবারই পাস করতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। ওয়ান টাইম পেমেন্ট, যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। অধ্যায়ভিত্তিক সমস্ত সাবজেক্ট একই সঙ্গে প্রিলি ও মেন পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ, শেষ মুহূর্তে সাজেশন, প্র্যাকটিস সেট সমস্ত কিছুই পাবে এখানে। আমাদের কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষায় 90% কমনের প্রমাণ রয়েছে। 5ই জুন তারিখে টেলিগ্রামে প্রমাণ দেওয়া হয়েছে সেই ভিডিওতে। এই ব্যাচেই প্রথম 100 জন তোমরা 30% ডিসকাউন্ট পাবে। মানে প্রথম যে 100 জন ভর্তি হবে তাদের 30% ডিসকাউন্ট দেওয়া হবে। পাস করতে হলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো। তাছাড়া আমাদের এসএসসি জিডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, ফুড এসআই, আরপিএফ সমস্ত পরীক্ষার কোর্স রয়েছে। সুতরাং পাস করতে হলে তাড়াতাড়ি এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করো।